ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত, রেকর্ড 246 জনের মৃত্যু। একদিনই শনাক্ত ছাড়ালো 15,000। রোগীর প্রচুর চাপ, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। গত 7 দিন আগে আইসিইউ সাজেস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আইসিইউতে নিতে পারিনি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। বিধি নিষেধেও পথে ঘাটে চাপ, ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে, আপনার প্রোডাকশনে এফেক্ট করে যাবে। পরের চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার নির্দেশ। ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন, তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাসা নয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে সর্বোচ্চ 120 জন হাসপাতালে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা, কাল থেকে বাড়ি বাড়ি অভিযান। পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ, 4000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জামালের মন্ত্রিপরিষদ সচিব। করোনাকালে আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা, ভোক্তাদের লম্বা লাইন, বরাদ্দ বাড়ানোর দাবি। মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা যাবোটা কোথায়? শরীরে ঘাম একদম বের হয়ে যাচ্ছে প্রথম আজকে। কাপড়ের ভাঁজে ভাঁজে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা, একজন গ্রেফতার। সৌদি ফেরত ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার। ঈদের ছুটির পরপরই করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড দেখল দেশ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন সর্বোচ্চ 247 জন। দেশে প্রথমবার 250,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,192 জন। বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে শিল্প কারখানা খুললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশের করোনা পরিস্থিতি। দিনকে দিন আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর হার। হাসপাতালগুলোতেও ঠাঁই নেই অবস্থা। সরকার বারবার কঠোর বিধিনিষেধ দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মানুষের অসচেতনতায় কোনো সুফল মিলছে না। ঈদের পর বিধিনিষেধ আরোপের 4 দিন না যেতেই ভেঙে পড়েছে এ ব্যবস্থা। সড়কেও বেড়েছে গাড়ির চাপ, প্রতিনিয়ত ঢাকায় এবং ঢাকার বাইরে যাচ্ছেন মানুষ। এমন অবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয় সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। এভাবে চলতে থাকলে সংক্রমণ ও মৃত্যুর হার কোনোভাবেই কমানো যাবে না, ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থাও। বঙ্গমাতা কনভেনশন সেন্টার আগামী শনিবার দিন, রবিবার দিন আমরা আশা করি চালু করব। তারপরে কোনটা চালু করব? এরপরে তো আর ভবনও নাই যেখানে আমরা যাই একটা হাসপাতাল স্থাপন করব। তারপরে ডাক্তার নার্সরাও ক্লান্ত হয়ে গেছে। সংক্রমণ না কমলে রোগী কমবে না, রোগী না কমলে মৃত্যু কমবে না, এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না, এটাই বাস্তবতা। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে, আপনার প্রোডাকশনে এফেক্ট করে যাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, বিধিনিষেধ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওয়ার্ড পর্যায়ে টিকা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সহজলভ্য করতে বলা হয়েছে তৃণমূল পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। মন্ত্রী জানান, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জনবল সংকট কাটাতে পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দেয়া হবে 4000 চিকিৎসক ও 4000 নার্স নিয়োগ। তাড়াতাড়ি তাদেরকে কাজে যোগদান করার সুযোগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে মিলছে না শয্যা, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। জেলা হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
দেশজুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। জেলার হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে। মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণ। শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল রোগী নিয়ে ছুটছেন স্বজনরা। আমাদের যে ওয়ার্ডে আছে রোগীর প্রচুর চাপ, আমরা বেড পাই নাই, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে, সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। মানে সিরিয়াল দেওয়ার পরে মানে সিরিয়াল পাই না, রোগী মৃত হয়ে যায়। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 72 জন, এরপরই চট্টগ্রামে মারা গেছেন 61 জন। চট্টগ্রাম বিভাগে করোনার নতুন হটস্পট কুমিল্লায় মারা গেছেন 27 জন, সিলেট বিভাগে 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় খুলনা বিভাগে 46 ও জেলায় 7 জন মারা গেছেন করোনায়। 945টি নমুনা পরীক্ষায় শনাক্ত 253 জন। রাজশাহী বিভাগে 21 জন ও মেডিকেল কলেজে 7 জনের মৃত্যু হয়েছে, তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। বগুড়ায় মারা গেছেন 2 জন। অনেক দর্শনার্থী আসে, একটা রোগীর সাথে 4 জন 5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে। আইসিইউ কেবিন এর পর্যাপ্ত প্রয়োজন। বরিশাল বিভাগে করোনায় 12 জন ও জেলায় 2 জন মারা গেছেন। বিভাগে সর্বোচ্চ মারা গেছে বগুড়ায় 7 জন। শনাক্তের হার সর্বোচ্চ 48.67%। আইসিইউ আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি কিন্তু পাই না। করোনার হটস্পট কুষ্টিয়ায় 12 ও যশোরে 9 জনের মৃত্যু হয়েছে। দুটি জেলাতেই শনাক্তের হার প্রায় 35%। ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় গাজীপুরে 9, চাঁদপুরে 8, দিনাজপুরে 3, টাঙ্গাইলে 6, রংপুরে 7 ও চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কর্মসূচি সম্প্রসারণে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাসে 1 কোটি মানুষকে টিকা দিতে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের। দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে সব কেন্দ্রেই এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ। আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা। দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। কিভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এইটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারবো। কারণ অল্প কয়টা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে, কে আগে দিবে কে পরে দিবে। আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম হয়। এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীতে আছে তারা কিন্তু এখনো এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাসা নয়। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয়ায় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিনব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার মধ্যেই ডেঙ্গুর হানা। গত 24 ঘন্টায় রেকর্ড 123 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। কিন্তু রোগী বাড়লেও বাড়েনি সচেতনতা। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে গেলেই মিলছে এডিসের লার্ভা। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে না পারলে সফলতা আসবে না। এদিকে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে 2 সিটিতে শুরু হবে অভিযান। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই গত 2 দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে এক দফা ক্রাশ প্রোগ্রামও করেছে 2 সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই? বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক। আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কাল
গতকালকে এরা মানুষকে কামড়াতো, তো এই জন্য আমরা তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী। এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীটতত্ত্ববিদরা বলছেন কেবল অভিযানে মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ সেটারও দরকার আছে, কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি, এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। সোমবার রেকর্ড 123 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। এখন পর্যন্ত ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেতুকে ঝুঁকিপূর্ণ রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেওয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। প্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত। মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা, ব্যয় ও সময় বাড়বে। কাঁঠালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে। এখন মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর দুটি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলাবাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর 2 যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর পিলারে নয় পাইল ক্যাপে ফেরি ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান 4000 টন জাহাজের ধাক্কায়ও সেতুর বড় কোনো ক্ষতি হবে না। পদ্মা সেতুর পিয়ারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ারের বাইরে 25 ফিট রেডিয়াস। পদ্মাতে আমরা 4টা ইঞ্জিনিয়ারিং সেফটি নিয়ে আমরা কাজ করছি। রেক্টর স্কেলের 8-এ ভূমিকম্প যদি হয় এবং নিচের থেকে যদি 62 মিটার মাটি সরে যায়, তখন যদি ব্রিজের 2টা লেয়ার, নিচের লেয়ারটা একদম ফুল যদি আপনার হেভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে আর উপরেরটা যদি আপনার লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি 4000 মেট্রিক টনের একটা শিপ যে পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবু ব্রিজের কিছু, পিয়ারের কিছু হবে না। করোনাকালে মানুষের আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা। ঈদের ছুটির পর আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ভোক্তাদের দাবি বরাদ্দ বাড়ানোর। টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, নাগরিক জীবনের প্রতিদিনের ছবি যেন এটি। 1.5 বছর ধরে করোনার সংক্রমণে আয় কমছে নানা শ্রেণী পেশার মানুষের, তাই তো চাহিদা বাড়ছে বাজার দরের চেয়ে বেশ কম দামে পাওয়া টিসিবির তেল, চিনি ও ডালের। বাজারে তেল, চিনি, ডাল সবই প্রাইস বেশি। আয় ইনকাম বন্ধ, মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা আর কি, তাহলে আমরা যাবোটা কোথায়? শরীরে ঘাম এরকম বের হয়ে যাচ্ছে, কোনোদিন তো বের হয়নি, প্রথম আজকে। অনেকের অপেক্ষা আবার ট্রাক আসার আগে থেকে। আসবে কিনা, এই জায়গাটাও আসবে কিনা সেটাও ঠিক নেই, কিন্তু আমরা আশা নিয়ে বসে আছি। দোকান থেকে যেরকম কিনে এখানে তাও
তাও একটু কম প্রাইসে পাওয়া যায়, সো এটাই। কোনো অভিযোগ নেই তাদের, তবে যেন খালি হাতে ফিরতে না হয় সেই আকুতি সংসার খরচের হিসাব মেলাতে হিমশিম খাওয়া নগরবাসীর। সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, দিয়ে দিচ্ছে। তেলের দাম এখানে কম, ডাল চিনি যা দিচ্ছে বাজারে এই সব জিনিসেরই দাম অনেক বেশি। দেখা যায় যে অনেক লাইন, পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, পণ্যগুলো পাচ্ছে না। এটা বৃদ্ধি করলে আরো ভালো হতো। ডিলাররা বলছেন ভোক্তারা শৃঙ্খলা মানলে সহজ হবে বেশি মানুষের হাতে পণ্য পৌঁছে দেয়া, আর অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি টিসিবির। যদি পণ্যটা সুশৃঙ্খলভাবে নেয় তাহলে আমাদের যে ওয়ার্কাররা আছে তাদেরও দিতে সুবিধা হয়। ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি আমরা জোর দিয়েছি দিনটা বৃদ্ধি করার জন্য। দিনটা বৃদ্ধি করলে বেশি সংখ্যক মানুষকে আওতায় আনা যাবে। আরেকটা কাজ করেছি ইনটেক বোতলটার মুখটা খুলে দিয়ে আবার লাগিয়ে দেওয়ার জন্য। এটা দোকানে গিয়ে সে আর বিক্রি করতে পারবে না, লুজ বোতল হয়ে যাবে। প্রতি কেজি ডালচিনি 55 টাকায় এবং 100 টাকা লিটারে সয়াবিন তেল পাচ্ছেন ভোক্তারা। দেশব্যাপী 450 ট্রাকে চলমান এই কার্যক্রম শেষ হবে আগামী মাসের শেষ সপ্তাহে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারেজ জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নগর কেন্দ্রিক পুরো নৌরুটটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারেজ জাহাজ। সাখাওয়াত রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙরের এই নৌরুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে, প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্য বোঝাই 3টি লাইটারের জাহাজ। চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়। যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা এখানে কন্ট্রোল করতে পারে না। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন 5 থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না, এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার ট্যাপ সাবডিভিশন নাই, ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। এই বহির্নোঙর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, প্রায়শ ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। কাপড়ের ভাঁজে ভাঁজে মিলল সৌদি রিয়াল সহ 8টি দেশের 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় একজনকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। এদিকে সৌদি ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। সোমবার সকাল 6:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীকে তল্লাশি করে এপিবিএনের সদস্যরা। ছোট্ট কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে বিভিন্ন দেশের মুদ্রা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, কাপড়ের ব্যবসায়ী গাজী আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য কিনা খতিয়ে দেখছেন তারা। প্রায় 11,20,000 সৌদি রিয়াল তার কাছে পাই, যার সব মিলিয়ে বাজারে বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। ইস্তাম্বুল থেকে ইজিপ্টেরও টিকিট কাটা আছে তার। তো আমরা বলতে পারি যে উনি হয়তো সর্বশেষ মিশরে যেতে চাচ্ছিল। কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটা আছে যে সে এই $10,000 বেশি সে নিতে পারবে না। সে কেন আনলো এটা আমরা তার কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিব, দরকার হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব। স্বর্ণ ও বিদেশি মুদ্রা চোরাকারবারীরা তুরস্ক রুটে সক্রিয় আছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এদিকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 3 কোটি টাকা মূল্যমানের 4 কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারতের মুর্শিদাবাদে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের পারভিন আক্তার। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হদিস পেলেন স্বজনরা। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদৌস সোহাগের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জের পারভিন নিখোঁজ বহু বছর ধরে। দীর্ঘদিনের যোগাযোগহীনতায় স্বজনরা অনেকেই তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন এক সময়, কিন্তু একটি সংবাদ তাদের মনে আবার আশা জাগায়। সময় সংবাদের মাধ্যমে সম্প্রতি স্বজনরা জানতে পারেন পারভিনের অবস্থান। বাড়ি চলে যেতে মনে হয় থাকতে আর ইচ্ছে করে না। তবে রহমতপুর থেকে কিভাবে ভারতে গেলেন তিনি তা জানেন না কেউই। সর্বশেষে যে নিখোঁজ হয়েছে এরপরে আর আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমরা পাইতেছি না। পারভিন আইতে পারে আর এই দেশে আমাকে সবাই দেখতে পারে, সেই চেষ্টা সরকার করবে, তার কাছে আমি আবেদন জানাইলাম। স্থানীয়রা জানান পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পারভিনের মাও মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন অনেক আগেই। আমি যতটা জানি এর ফ্যামিলি খুবই অসচ্ছল। গার্ডিয়ান বলতে তার চাচারা আছে, তার বাপ অনেক আগেই মারা গেছে, আর ওর মা জীবিত আছে বা নাই সেটা জানি না, তিনিও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা এটি আশা করি, বিশ্বাস করি যে আমরা চেষ্টা করলে তাকে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারবো এবং তার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন করা দরকার সেটি অবশ্যই রাষ্ট্রের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। স্বজনরা জানান পারভিন স্বামী পরিত্যক্তা। পরিবারে তার এক মেয়ে এবং 3 বোন ও 1 ভাই রয়েছেন। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মহানগরীকে পরিচ্ছন্ন রাখেন তারা, দূর করেন আবর্জনা, কিন্তু তাদের জীবনেই দিনে দিনে জমছে সংকটের পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় 2 মাস ধরে বেতনের মুখ দেখেননি। করোনাকালে নাগরিকদের সুস্থ ও সুন্দর রাখায় জরুরি সেবাদানকারীদের বঞ্চনার খবর জানাচ্ছেন বেলায়েত হোসেন। দুর্গন্ধ আর ঘৃণা হজম করে রাত দিন এক করে কাজ করছেন তারা। জীবিকার তাগিদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শহরকে করছেন ধুয়ে মুছে পরিষ্কার। তারা পরিচ্ছন্নতা কর্মী। রাজধানীর শান্তিনগর এলাকায় দেখা মেলে পরিচ্ছন্নতা কর্মী হাবিবুর রহমানের। ঈদে বেতন বোনাস কিছুই পাননি, তবু কষ্ট বুকে চেপেই কাজ করছেন আপন মনে। দুঃখের বিষয়, বেতন দেয়নি। আসলে আমাদেরকে নিয়ে কেউ ভাবেনি, কখনো ভাববে কিনা জানি না। আমরা যে টাকা বেতন পাই, আসা যাওয়ার খরচ, বাসার বাচ্চা বলাবেন খরচ নিয়ে চলে আসলে কষ্ট। কদিন আগেই হাবিবুর রহমানের 3য় সন্তান পৃথিবীর আলো দেখলো, কিন্তু অভাবের সংসারে হাসপাতালের খরচই বাহুল্য। মানুষের থেকে হাত পেতে এনে সংসার চালাইতো। শুধু হাবিবুর রহমানই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মী গত প্রায় 2 মাস ধরে কোনো বেতন পাননি। এর মধ্যেই অভাবে অনাহারে কেটে গেছে তাদের ঈদুল আজহা। আমাদের জুন মাস থেকে এ পর্যন্ত আমাদের কোনো স্যালারি নেই। পেটে না দিয়ে আমরা কিভাবে কাজ করি? আমাদেরও তো ছেলে সন্তান, বউ বাল বাচ্চা আছে। বাড়িওয়ালা তো ডেলি চিল্লাফালা করতে আছে, এই কারণে তো আমরা বুঝতে পারছি না যে কি করব। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে বয়সসীমা আর অবসর নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় বেতন আটকে গেছে। মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী যারা পাওয়ার তারা পাবেন, যারা পাওয়ার না তারা পাবেন না। সুতরাং যারা অভিযোগ করছে তারা কিন্তু আমাদের দক্ষ অদক্ষ শ্রমিকের তালিকাভুক্ত নয়। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বেতনের বিষয়টি সুরাহা করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের 4টি শহরে শুরু হয়েছে বাংলাদেশ রোড শো। দ্য রাইজ অব বেঙ্গল টাইগার, পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শীর্ষক এই রোড শোটি সোমবার থেকে 7 দিন ব্যাপী নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ জাফর। প্রথমবারের মতো পুঁজিবাজারের যে বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে প্রবাসীদেরকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে এই রোড শোটি হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের 4টি বড় শহরে এই রোড শো হবে। প্রথম বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক শহর দিয়ে এর যাত্রাটি আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এখানে দিনব্যাপী প্রোগ্রাম চলছে এবং সেই প্রোগ্রামে প্রবাসী, বিদেশি বিনিয়োগ, কিছু সংখ্যক অনেক মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা নানানভাবে বাংলাদেশের শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারে তারা কথা বলছেন। আমি এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামকে আমরা আমাদের পাশে পেয়েছি। স্যার আসবেন, একটু বলবেন যে আপনাদের আরও একটু কাছাকাছি, জি একটু বলবেন যে আপনাদের এই রোড শোর উদ্দেশ্য কী?
জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক উন্নয়নের একটি বড় ধরনের বিষয় এবং বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর অনেকেরই অনেক রকম কোয়েশ্চেন আছে। আমরা এসেছি এখানে সকল প্রশ্নের উত্তর দিতে এবং বাংলাদেশের যে গত এক দশকে যে অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে, বাংলাদেশ যে তার সকল ইকোনমিক অ্যান্ড সোশিও ইকোনমিক ইন্ডিকেটরে খুবই ভালো করেছে, এই তথ্যগুলো বিশ্ব দরবারে পৌঁছে দিতে। আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আমাদের আসলে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে ফুল হাউস এবং সব দিক থেকেই খুবই ভালো আমরা সাড়া পাচ্ছি। আমাদের বাংলাদেশকে নিয়ে এখন সবার উৎসাহ অনেক। এখানে সবাই আমাদের প্রশ্নোত্তর পর্ব অনেক কিছু জানতে চাচ্ছেন, তাদের উৎসাহর কারণেই তারা আজকে এসেছেন এবং আমরা মনে করি যে আজকের এই আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের মেজর একটি পয়েন্ট নিউ ইয়র্কের মাধ্যমে আমেরিকার বাজারে বাংলাদেশের সঠিক তথ্যচিত্র ছড়িয়ে যাবে। আপনাদের রোড শো সফল হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাফর, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। আমরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেক ব্যাংকার, শিল্পপতি তারাও কিন্তু এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। ওয়ালটনের পরিচালক এই মুহূর্তে রয়েছেন SM মাহবুবুল আলম, কাছাকাছি আসবেন। যে একটু বলবেন যে আপনাদের এই রোড শোতে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য কি? আসলে আপনারা জানেন যে বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ ছিল। আমরা কিন্তু সেই সেক্টরটাতে ফ্যাক্টরি করে আমরা খুবই ভালো করেছি। দেশের মার্কেটকে আমরা সার্ভ করছি। দেশের আমরা বিদেশে যে আমাদের ফরেন কারেন্সি চলে যেত সেটাকে আমরা রোধ করেছি এবং আমরা এখন 40টার বেশি দেশে এক্সপোর্ট করছি। এই যে বিষয়টা, এবং আপনারা জানেন আমরা কয়েক বছর আগে IPO মার্কেটেও গিয়েছি, সেখানেও আমাদের বেশ ভালো সুনামের সাথে আমরা সেই মার্কেটটাতেও সার্ভ করছি। এই যে একটা বিষয়, এজন্যই আমরা এই এত বড় একটা উদ্যোগ নিয়েছে বর্তমান কমিশন, যারা খুবই ভালো করছে শেয়ার মার্কেটটাকে। এই মার্কেটকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি এবং আরও এসেছি যাতে মানুষ বাস্তবে বুঝতে পারে যে ওয়ালটন এত ভালো করছে দেশে ব্যবসায়ের ভালো পরিবেশ আছে এবং আপনারাও আসুন। আমরা বিদেশিদেরকে, বাংলাদেশের মানুষ যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে আমরা বোঝাতে চাচ্ছি আপনারা আসুন, বাংলাদেশে ভালো বিনিয়োগের পরিবেশ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ SM মাহবুবুল আলম। আপনি শুনছিলেন যে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প, বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ বিভিন্ন ব্যাংকের MD এবং বিভিন্ন শিল্পপতিরা উপস্থিত রয়েছেন। আমরা পরবর্তী বুলেটিনে সময় সংবাদের মাধ্যমে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে। জাফর, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের 4 শহরে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ যে আহ্বান জানিয়ে যে রোড শো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসটির লাগাম টানতে প্রয়োজনে টিকার 3য় ডোজ দেওয়ার কথা জানিয়েছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি। একই সঙ্গে দেশটিতে আবারও মাস্ক বিধি বাধ্যতামূলক করা হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। করোনা থেকে রক্ষা পেতে ঝুঁকিপূর্ণ বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার বুস্টার অর্থাৎ 3য় ডোজ নিতেই হবে। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও চলছে গবেষণা। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ডাক্তার অ্যান্থনি ফাউসি একথা বলেন। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নতুন করে মাস্ক পরা চালু করা সহ গণটিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। যদিও বাইডেন প্রশাসন জানিয়েছিল 2টি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। এদিকে টানা 6 দিন 1000-এর বেশি নতুন কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে লস অ্যাঞ্জেলেসে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 11:59 থেকে এ নির্দেশনা চালু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 16,27 লাখ মানুষ, যা মোট জনগোষ্ঠীর 49% করোনার টিকা গ্রহণ করেছেন। গত এপ্রিল পর্যন্ত টিকা প্রদানে বিশ্বের শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। তারপর থেকেই দেশটিতে টিকা গ্রহণে আগ্রহ কমতে থাকে। টিকা নিলে নগদ অর্থ, গাঁজা, বিয়ার, এমনকি বন্দুকসহ নানান পুরস্কারের ব্যবস্থা থাকলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুযায়ী এবছরের
4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগে 70% মানুষকে টিকার আওতায় নেয়ার সেই লক্ষ্য পূরণ হয়নি। টিকার বাইরে থাকাদের মধ্যে ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ায় উদ্বেগ ও সতর্কতা বার্তা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।